নমস্কার বন্ধুরা, আজকের পর্ব কাঠকয়লা ও ঝামা ইট দিয়ে অর্কিড গাছ। প্রথম প্রশ্ন, এই দুই উপাদান দিয়ে অর্কিড গাছ কি হবে? উত্তরে বলবো খুব ভালো হবে। তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে, নারকেল ছোবড়া ছেড়ে কেন কাঠকয়লা ও ঝামা ইট দিয়ে আমরা অর্কিড গাছ করব? এর প্রধান কারণ হলো স্থায়িত্ব। পটিং মিক্স দীর্ঘস্থায়ী হবে। বছর বছর টব পরিবর্তন করার কোনো দরকার হবে না। বারবার টব পরিবর্তন করতে গেলে প্রচুর পরিমাণ শিকড় ছিঁড়ে যায়। সেই সমস্যা থেকে এখন আমরা অব্যাহতি পাব। এই পটিং মিক্স 5 থেকে 8 বছর পর্যন্ত থাকবে। বৃষ্টিতে যখন গাছ ভিজবে, এই পটিং মিক্স থেকে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ কাঠকয়লা ও ঝামা ইট নিজে পচে যায় না। যারা ছোবড়া অর্থাৎ নারকেল ছোবড়া দিয়ে গাছ করো, তাদের নারকেল ছোবড়া কিন্তু বর্ষার জলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যখনই নারকেল ছোবড়া পচে যাবে, তোমার গাছের শিকড়ও কিন্তু পচে যাবে। তো আমাদের উপাদানগুলো এবার একটু চিনে নেওয়া যাক। এটি হলো ঝামা ইট। ইট তৈরির কারখানায় অত্যন্ত বেশি তাপে যে ইটগুলি পুড়ে কালো হয়ে যায়, সেগুলি হলো ঝামা ইট। এগুলো জল শোষণ ক্ষমতা খুব কম। উপরে এই ছোট ছোট ছিদ্র আছে, ওইখানে হালকাভাবে জল থাকতে পারে। এটি হলো কাঠকয়লা। কাঠ আগুনে পুড়িয়ে উচ্চ তাপে কাঠকয়লাকে তৈরি করা হয়। এটি খুব হালকা এবং এর জল ধারণ ক্ষমতাও খুব কম। এই দেখো, এই গাছটি আমি ঝামা ইট ও কাঠকয়লায় তৈরি করেছি। ঝামা ইটের মধ্যে শিকড় প্রবেশ করতে পারে না, ইটের ওপর দিয়ে শিকড়গুলো চালিত হয় এবং এই ঝামা ইটের ওপরে যে ছোট ছোট ছিদ্রগুলো রয়েছে, ওইখানে হালকাভাবে তুমি যখন জল দেবে, ওইগুলো থাকে, ওই জলগুলোই এই শিকড়গুলো শোষণ করে। এতে কি হয়, এই ঝামা ইট কোনো দিন পচবে না, সুতরাং তোমার শিকড়ের পচবার সম্ভাবনাও খুব কম। এ দেখো, ওপর দিয়ে ঝামা ইটের জাস্ট গা দিয়ে ওই শিকড়গুলো আস্তে আস্তে বিস্তারিত হয়ে যায়। নারকেল ছোবড়ার প্রধান সমস্যাই হলো নারকেল ছোবড়ার ভিতর দিয়ে শিকড়গুলি প্রবেশ করে যায়। এর ফলে নারকেল ছোবড়া যখন পচে যাবে, তখন শিকড়গুলোকেও সে পচিয়ে দেয়। ঝামা ইট ও কাঠকয়লা দিয়ে যদি তুমি তৈরি করো, দেখবে শিকড়গুলো ঝামা ইট ও কাঠকয়লার উপর দিয়ে চালিত হচ্ছে, ও ভিতর দিকে ঢুকতে পারছে না। আর ঝামা ইট ও কাঠকয়লা কখনো পচে যায় না, তাই তোমার শিকড়ও পচে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তবুও দু একটি ক্ষেত্রে আমি দেখেছি ঝামা ইটের ভিতর দিয়েও শিকড় চালিত হয়। এরপর আমরা কাঠকয়লা ও ঝামা ইটের ওপর একটি অর্কিড প্রতিস্থাপন করার পদ্ধতি জেনে নেব। বাজার থেকে এই দুটো গাছ আমি নিয়ে এসেছি। প্রথমেই আমরা ওই দুটি গাছকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। সাফ ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করব, যাতে এদের শিকড়ে এবং গাছে ফাঙ্গাসের আক্রমণ না হয়। আনুমানিক 1 থেকে 2 গ্রাম এই পাউডার নিয়ে জলের মধ্যে গুলে নেব। এরপর এই গাছগুলোকে আমরা 20 থেকে 30 মিনিট পর্যন্ত এই জলের মধ্যে ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে কি হবে, শিকড় এবং নারকেল ছোবড়া উভয়ই ভিজে যাবে এবং নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে এই নারকেল ছোবড়াগুলো খুলতে সুবিধা হবে। আমরা কিন্তু নারকেল ছোবড়ার কোনো অংশ নেব না, সম্পূর্ণ নারকেল ছোবড়াটা আমরা ছাড়িয়ে ফেলে দেব। ছিদ্রযুক্ত মাটির টব ব্যবহার করবে। এর ফলে টবের ভিতর বাতাস চলাচল সম্ভব হবে, যেটা অর্কিডের জন্য খুব প্রয়োজন। চলো এবার ঝামা ইট ও কাঠকয়লা এই পটিং মিক্সটা টবের মধ্যে সাজিয়ে নেওয়া যাক। টবে আনুমানিক 70% ঝামা ইট দেবে এবং 30% কাঠকয়লার টুকরো দেবে। এইভাবে ঝামা ইট ও কাঠকয়লাগুলি একটু সাজিয়ে নিলে গাছটা বসাতে সুবিধে হবে। আমি মাটির টব বেশি পছন্দ করি, কারণ মাটির টব যে জলটা তুমি দেবে সেটা শোষণ করতে পারে। তার ফলে মাটির টবের চারপাশ যথেষ্ট ঠান্ডা থাকে, আর যখন ওই জলটা বাষ্পীভূত হবে, তখন আবার অর্কিড গাছে সেটা কাজে লেগে যাবে। আনুমানিক 20 থেকে 30 মিনিট জলে ভেজার পর আমাদের বাজার থেকে আনা গাছগুলো, যেগুলো কোকোহাক্স বা নারকেল ছোবড়ার ওপর তৈরি করা হয়েছে, সেগুলো যথেষ্ট নরম হয়ে যায়। শিকড় নরম হয়ে যায় এবং
এই নারকেল ছোবড়াটাও নরম হয়ে যায়। এইবার ধীরে ধীরে নারকেল ছোবড়াগুলো শিকড় থেকে ছাড়িয়ে বের করতে হবে। খুব সাবধানে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। দেখতে হবে শিকড় যতটা কম নষ্ট হয়। শিকড় দেখবে অনেক ক্ষেত্রেই নারকেল ছোবড়ার ভিতরে ভিতরে ঢুকে যায়। সেক্ষেত্রে খুব ছোট ছোট টুকরো টুকরো করে এই নারকেল ছোবড়াগুলো যদি বের করা যায় তাহলে কিন্তু শিকড়গুলো বেঁচে যাবে। এই কাজে কিন্তু যথেষ্ট ধৈর্য রাখবে। বারবার বলছি, ধৈর্য হারালে কিন্তু এই কাজটা সঠিকভাবে হবে না, তাতে গাছটা কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে যাবে। এই দেখো একটি একটি টুকরো এইভাবে বেরিয়ে আসছে, এই শিকড় এর মধ্যে দিয়ে প্রবেশ করেছে, তাই ওই ধরে ধরে শিকড়গুলোকে ওই কোকো হাক্স বা নারকেল ছোবড়া থেকে তোমায় বের করতে হবে। এইভাবে একটি একটি করে খুব সাবধানে শিকড়গুলো নারকেল ছোবড়া থেকে আমরা ছাড়িয়ে নেব। সফলভাবে নারকেল ছোবড়া থেকে শিকড়গুলো ছাড়িয়ে নেওয়ার পর এই রূপ পাওয়া যাবে। গাছ বসানোর সময় লক্ষ্য রাখতে হবে গাছের যে অংশ থেকে শিকড়গুলো বের হয় সেই অংশটা যেন পটিং মিক্সের ওপরের দিকে থাকে, যাতে শিকড় বেরিয়েই বাতাসের সংস্পর্শে আসতে পারে। কিছু শিকড় পটিং মিক্সের ভেতরে অবশ্যই রাখবে, কিন্তু অধিকাংশটাই পটিং মিক্সের ওপরের দিকে রাখার চেষ্টা করবে, কারণ এটা সাধারণ গাছ নয়, কারণ এর মূলগুলো বায়বীয়, তাই বাতাসের সংস্পর্শে আসা খুবই প্রয়োজন। এইভাবে গাছটি বসিয়ে নিয়েছি এবং ধীরে ধীরে এবার শিকড়গুলো এই পটিং মিক্সের ওপর দিক থেকে বেড়ে উঠবে। চলো এবার সংক্ষেপে এই গাছের পরিচর্যার কথা জেনে নিই। প্রথমেই বলবো আলো। দিনের আলো এই গাছকে রাখতে হবে। সূর্যের আলো সরাসরি যদি তোমার গাছে এসে পড়ে সেটা সকাল 9টা অবধি চলতে পারে। তার বেশি পরিমাণ যদি গাছে রৌদ্র লাগে তাহলে 50% গ্রিন নেট ব্যবহার করবে। হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা 60 থেকে 80% হিউমিডিটিতে এই গাছ ভালোভাবে বৃদ্ধি পাবে। এরপর বলবো গাছে জল দেওয়ার পরিমাণ কি হবে। প্রধানত এই গাছকে স্প্রে করেই জল দেবে। কখনো কখনো গাছকে ঝাঁঝরি দিয়েও জল দিতে পারো। এই গাছের জল বেশি হলেও গাছের কিন্তু ক্ষতি হবে। গাছের পাতা পচে যেতে পারে, শিকড় পচে যেতে পারে। আর জল যদি খুব কম হয় সেক্ষেত্রে গাছের পাতা শুকিয়েও যেতে পারে। তাই জলের ব্যাপারটা খুব ভালোভাবে তোমাদের পর্যবেক্ষণ করে বুঝতে হবে যে গাছ কতটা জল নিতে পারবে। অত্যন্ত গরমের সময় দিনে 2বারও জল স্প্রে করা যেতে পারে। শীতকালে কিন্তু জল একবার দিলেই চলবে, অথবা একদিন অন্তরও দেওয়া যেতে পারে। বর্ষাকালে বৃষ্টি হলে সেদিন জল দেওয়ার প্রয়োজনটা নেই। আর যদি বর্ষার বৃষ্টির জল তোমার গাছে নাও লাগে তাহলে একদিন অন্তরও তুমি জল দিতে পারো, কারণ বর্ষার সময় আর্দ্রতা বেশি থাকে। 80% বা তার বেশি আর্দ্রতা থাকলে জল না দিলেও গাছ কিন্তু বাতাস থেকে জল সংগ্রহ করে নেবে। এবার বলবো গাছের খাবার। সার্বিক বৃদ্ধির জন্য গাছকে তোমরা এনপিকে দিতে পারো। 19-19-19 এই এনপিকে সারা বছর গাছকে দেওয়া যেতে পারে। মাসে একবার করে অথবা 20 দিন অন্তর একবার দেওয়া যেতে পারে। 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবে। ফুলের জন্য 0-52-34 এই এনপিকেটা দেওয়া যেতে পারে। ওই একই পরিমাণে অর্থাৎ 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে এটা গাছকে স্প্রে করা যেতে পারে। গাছের ফাঙ্গাসের জন্য যে কোনো একটি ফাঙ্গিসাইড তোমরা নিতে পারো, সেটা সাফ হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে বা অন্য কোনো। এই ফাঙ্গিসাইড পাউডার 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে মাসে একবার স্প্রে করলেই যথেষ্ট। কীটনাশক মাইট ইত্যাদির জন্য কনফিডার 1 ml প্রতি লিটার জলে গুলে মাসে একবার স্প্রে করা যেতে পারে। এছাড়া সঙ্গে একটা জৈব অনুখাদ্য স্প্রে করতে পারো, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট। বাজারে উপলব্ধ যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নেওয়া যেতে পারে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। শেয়ার ও সাবস্ক্রাইব করলে আমি আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।